বলো তোমাদের যা প্রশ্ন আছে। মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31শে মের মধ্যে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং সবাই আবেদন করবেন এরকম আবেদন জানালেন পরীক্ষা বসার জন্য এবং চাকরিহারাদের চাকরি ফেরত পাওয়ার জন্য বয়সের ছাড় পর্যন্ত দেবেন এবং সেই সঙ্গে তাদের এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজ হিসাবে একটা কিছু দেওয়া যাবে সেটাও বলছে। মুখ্যমন্ত্রীর কোনো কথার দাম আছে? একটা কম্পাইলেশন করো না, প্রথম থেকে তিনি যেসব কথাগুলো বলেছেন আর কিরকম নিজের কথার খেলাপি করেছেন। যখন প্রথম এই চাকরি নিয়োগে দুর্নীতির প্রশ্ন উঠল তখন থেকে আজ পর্যন্ত প্রতিদিন এই কথাগুলো নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ইন্ডোর স্টেডিয়ামে ডেকে কতগুলো কথা বলেছিলেন, তারপর কি হলো? কারণ তার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার কোনো মানে হয় না। এটুকু বুঝতে পারি এই প্রথম উনি বললেন যে তোমার প্রশ্নের মধ্যে গিয়ে বুঝলাম যে সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে উনি কোনো রায় মানেন? আজ পর্যন্ত কোনো আইন মেনেছেন? কোনো রায় মেনেছেন? আরো তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন করবে রাজ্য এবং চাকরি বহাল রাখার জন্য লড়াই চালিয়ে যাবেন এবং বলছেন যে মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারি আপনারা জানেন কত মানুষের মৃত্যু হয়েছিল। আমরা কিন্তু শিক্ষকদের স্বার্থ রক্ষাতে লড়াই করে যাব, কিন্তু কিছু স্বার্থপর মানুষ আদালতে গিয়ে এই গন্ডগোল গুলো পাঠিয়ে দিচ্ছে, তবে বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে তা আমরা দেখব। তিনি সব কথাদের মধ্যে বলে দিয়েছেন। আসল কথা স্বীকারও করেছেন যে ব্যাপক কেলেঙ্কারি বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে যা হয়েছিল, আরএসএস এর নেতৃত্বে মমতা ব্যানার্জি এনডিএতে গিয়ে সেখান থেকে ট্রেনিং নিয়েছেন, শিক্ষা নিয়েছেন। আরএসএস এর কাছ থেকে শিক্ষা নিয়ে মধ্যপ্রদেশের অনুপ্রাণিত হয়ে তার নেতৃত্বে এখানে ব্যাপক কেলেঙ্কারির মতোই এই শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, এটা উনি স্বীকার করুন। আর তারপরে কিছু মানুষ মোকদ্দমায় গিয়েছিল বলেই তো দুর্নীতি ফাঁস হলো, নাহলে উনি স্বীকার করছিলেন? উনি তো যখন বঞ্চিত শিক্ষকরা যখন আন্দোলন করছিল তখন তো তিনি তো গিয়ে মিথ্যা ফাঁস কমিটি তৈরি করেছিলেন একটা, তারপর আন্দোলনকারীদের মধ্যে কয়েকজনকে কিনে নিয়েছিলেন, তাদেরকে দুর্নীতি করে চাকরি দিয়েছিলেন। সবই তো ফাঁস হচ্ছে এখন। তিনি কেন স্কুল সার্ভিস কমিশনকে ওই লিস্ট নষ্ট করতে বললেন, ওএমআর সিট নষ্ট করতে বললেন? কেন তার নিজের পোষা কোম্পানিকে দিয়ে এই নিয়োগের প্রক্রিয়া চালালেন আউটসোর্স করে? কেন সমস্ত তথ্য বিকৃতি ঘটালেন? কেন তৃণমূলের নেতাদেরকে ওপর থেকে নিচ পর্যন্ত বললেন যে টাকা তোলো আর 25% কালীঘাটে জমা দাও, 75% তোমাদের কাছে রাখো? এখন দাঁড়িয়ে তিনি কেন লিস্ট বার করে দিচ্ছেন না যে কারা ঘুষ নিয়েছিল, কারা ঘুষ দিয়েছিল, কাদের ঘুষের বিনিময়ে র্যাঙ্ক জাম্প করা হয়েছিল? সেটা বার করে দিলে তো বাকিরা বেঁচে যায়। মুখ্যমন্ত্রী বলছেন যে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ বি সব মিলিয়ে 44,204টি পদ তৈরি করা হয়েছে। এই পদগুলোকে নিয়োগ করা হবে এবং সব থেকে যেটা বড় কথা বলছেন যে শিক্ষা ছাড়াও আরো কয়েকটা দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি কয়েকদিনের মধ্যেই প্রকাশ করা হবে এবং সেগুলো তো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তিনি এসব খুঁড়োর কল দেখাচ্ছেন, যেটা প্রশ্ন করাচ্ছে তার উত্তর দিচ্ছেন না, আর তোমরা সব উনি যা বলছেন সেগুলোকে নিয়ে আবার রিপিট করছো। দুর্নীতিগ্রস্তদের কেন তিনি নামের তালিকা বার করছেন না? কেন আজ পর্যন্ত রাজ্য সরকার, পুলিশ, ডিডি, গোয়েন্দা বিভাগ এই যে দুর্নীতি সবাই বলছে দুর্নীতি হয়েছে, এত টাকার লেনদেন হয়েছে, একটাকেও ধরতে পারলো না? কেন শাস্তি দিল না? কেন একটা তদন্ত হলো না? চিটফান্ডের মতো সবটা তিনি ধামাচাপা কেন দেওয়ার চেষ্টা করছেন? আন্দোলনকারী শিক্ষকদের উদ্দেশ্যে বলছেন যে এখনই পরীক্ষা দেবো না, বলা উচিত নয়, মুখ্যমন্ত্রীর এখন আর এই নৈতিক অধিকার নেই যে তিনি রাজ্যের মানুষকে বলবেন কি উচিত আর কি অনুচিত, কারণ তিনি নিজেই উচিত কাজ করেননি। মুখ্যমন্ত্রীর যা কাজ করা দরকার ছিল, যা উচিত ছিল, সেটা তিনি করেননি। এই জন্য তিনি নিজে এই ঔচিত্য হারিয়েছেন। 2016 সালে বাম কংগ্রেসের জোট যে ফর্মে ছিল এখনো কি সেই ফর্মে আছে? কেননা আমরা দেখেছি মুর্শিদাবাদ ছাড়া অন্য কোথাও যৌথ আন্দোলন হচ্ছে না। আজকে অধীরবাবু বলেছেন উনি আগে রাজ্যের যখন নেতা ছিলেন তখন গোটা রাজ্যে তিনি 2016-তে, তার পরবর্তীকালে গত পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত আসন সমঝোতা করেছেন, একসঙ্গে বাম এবং কংগ্রেস লড়াই করেছে। এখন তিনি রাজ্যের নেতা নন, তিনি এখন মুর্শিদাবাদের করে বলতে পারেন মুর্শিদাবাদে অন্তত বাম এবং কংগ্রেস কর্মীরা তারা সহমত
এবং তারা এটা অভিজ্ঞতা দিয়ে বুঝেছে একসঙ্গে লড়াই করতে হয়। একসঙ্গে লড়াই করলে কি হয়, সেটা দৌলতাবাদে, সেটা নবগ্রামে এত বাধা, এত সন্ত্রাসের পরেও দাঁড়িয়ে মানুষ ঐক্যবদ্ধভাবে বাম এবং কংগ্রেস প্রার্থীদের জয়ী করেছে সমবায়তে। তিনি সে কথা বলেছেন এবং বলেছেন আমরা একসঙ্গে লড়তে পারি, লড়লে তৃণমূল কংগ্রেসকে হারানো যায়, বিজেপিকে হারানো যায়, তার প্রমাণও রাখা গিয়েছে। আর এই জন্যই মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরীকে বিজেপি আর তৃণমূল মিলে হারানোর চেষ্টা করেছিল। সব রকমের টাকা পয়সা, মস্তানি, গুন্ডামি, পুলিশকে ব্যবহার করা, নির্বাচন কমিশনকে ব্যবহার করা, গণনায় কারচুপি করা, দাঙ্গা হাঙ্গামা করানো, সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করা, যে যাতে এইভাবে বিজেপি তৃণমূলকে হারানোর শক্তি এবং বিভাজনকে নাস্তানাবুদ করার মতো শক্তি যাতে না গড়ে ওঠে। সেজন্য আমি তার কথাটাকে স্বাগত জানাচ্ছি। এবার রাজ্যের যে প্রধান আছে কংগ্রেসের, রাজ্য প্রদেশ কংগ্রেসের যারা নেতারা আছেন, এআইসিসি যারা নেতারা আছেন, তারা নির্ধারণ করবেন তারা কোন পথে এগোবেন। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস তো প্রার্থী ঘোষণা করে দিয়েছে, বিজেপিও এখনো প্রার্থীর নাম বলেনি। কালীগঞ্জে কি বাম এবং কংগ্রেস একসাথে কি জোট? তোমার প্রশ্নটা ঠিক আছে, এর মধ্যে বিজেপি বুঝলে কেন মাঝখানে? তুই প্রশ্নটা করো, আমি উত্তর দিচ্ছি। তুই প্রশ্ন করো, বিজেপি না বুঝে একটা প্রশ্ন করো, আমি উত্তর দিচ্ছি। হ্যাঁ বলো। সামনে বাই ইলেকশন এবং তারপরে 2026 ইলেকশন, বাম কংগ্রেসের জোট নিয়ে আপনাদের সামনে কোনো আমাদের আগামীকাল সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক আছে। তারপরে আমরা বামফ্রন্ট আলোচনা করব, তারপরে আমরা কংগ্রেস দলের সঙ্গেও কথা বলবো। আমরা মনে করি পঞ্চায়েত নির্বাচনের নিরিখে, গত লোকসভা নির্বাচনের নিরিখে, আজকের রাজনীতির বাস্তবতায় কালীগঞ্জে যদি বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হয় তাহলে ভালো লড়াই হবে এবং সেখানে বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে সমর্থন করার আহ্বান জানাবো। জুনিয়র ডাক্তার যারা আর্থিকর আন্দোলনে ছিলেন তাদেরকে বিভিন্ন দূরে দূরে পোস্টিং করে দেওয়া হয়েছে, এটা নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে। এটা নিয়ে জুনিয়র ডাক্তার আন্দোলনে নামছেন, আপনারা কি বলবেন? এই মুহূর্তে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারের নেতারা, জুনিয়র ডাক্তার আন্দোলনের নেতারা, তারা ওখানে সেক্রেটারির সঙ্গে, স্বাস্থ্য সচিবের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন। তারপরে কিন্তু যা হয়েছে তাতে ওরা এখন অবস্থান করছেন স্বাস্থ্য ভবনের সামনে। আমরাও সবাইকে সচেতন করেছি, সতর্ক করেছি। ওখানে যা আন্দোলন সংগ্রাম হলে পুলিশকে দিয়ে, বিধাননগর থানা পুলিশকে দিয়ে, বিধাননগর কমিশনারেটকে দিয়ে যেভাবে পুলিশ জ্বালিয়ে দেওয়া হয়, মমতা ব্যানার্জি যা কুকীর্তি করেছেন এর আগে স্বাস্থ্য ভবনে, বিকাশ ভবনে এবং শিক্ষা দপ্তরে, সেজন্য আমরা সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে বলেছি। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে এই যে পোস্টিং হচ্ছে তার আগে কাউন্সেলিং হয়েছে, সেই কাউন্সেলিংয়ে যা কাউন্সেলিংয়ে পেয়েছিল, দেখা গেল গতকাল যে আদেশনামা বেরোলো তাতে সেই কাউন্সেলিংয়ে যে যা পেয়েছিল তার পরিবর্তে যারা আরজি করের ওই অন্যায়ের বিরুদ্ধে, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য যারা লড়াই করলো, আন্দোলন করলো, তাদেরকে দূর দূরান্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যেভাবে শিক্ষা দপ্তরে র্যাঙ্কগুলোকে জাম্প করা হয়েছিল, এখানে দেখা গেল স্বাস্থ্য দপ্তরে কাউন্সেলিং করে যার যেটা পাওয়ার কথা ছিল সেটাকে না মেনে তার উপরে দাঁড়িয়ে অর্ডার যেটা করা হয়েছে সেটা বেমানানো, সেটা উদ্দেশ্য প্রণোদিত এবং সেটা শাস্তি দেওয়ার মানসিকতা দিয়ে করা হয়েছে। আমরা তার বিরোধিতা করছি এবং এই আন্দোলনে সবসময় আমরা পাশে আছি, এই কথা বলছি। নির্বাচনে বাম এবং কংগ্রেস আমরা আগামীকাল সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক করব, তারপরে বামফ্রন্টের মধ্যে আলোচনা করব, তারপরে কংগ্রেসের সঙ্গেও কংগ্রেসকে আহ্বান জানাবো। গত দুটো নির্বাচনে কংগ্রেসের প্রার্থী ওখানে দিয়েছিল আমাদের সমঝোতার ভিত্তিতে, কিন্তু 2016 সালে যে কংগ্রেসের প্রার্থী জিতেছিল, আমার যতটা স্মৃতিশক্তিতে আমরা ধারণ করতে পারছি, তারপরে সে দলবল নিয়ে তৃণমূলে সামিল হয়ে যায়। এখন দাঁড়িয়ে গত পঞ্চায়েত নির্বাচনের নিরিখে এবং লোকসভা নির্বাচনের নিরিখে সিপিআইএম বামফ্রন্টের তরফ থেকে কংগ্রেসের সমর্থন নিয়ে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন দিয়ে যদি প্রার্থী দেয় তাহলে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মানানসই জুৎসই লড়াই হবে এরকম আশা রাখি। সেজন্য আমরা কালকে আলোচনা করে সিদ্ধান্ত করব, তারপর আপনারা জানতে পারবেন। আমরা কংগ্রেসকে জানিয়েই সিপিআইএমে প্রার্থী দেব বামফ্রন্টের তরফ থেকে। এই কালীগঞ্জ বিধানসভাতে 5840 জন ভোটারের নাম নির্বাচন কমিশন বাদ দিয়েছে এবং এই যে ভোটারের পরিমাণ, এটা কিন্তু একটা বিধানসভা জেতার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে এবং যে ভোটারগুলো বাদ দিয়েছিল তারা বেশিরভাগ তারা ছিল ভুয়ো এবং মৃত ভোটার। ভুয়ো কি মৃত নির্বাচন কমিশন বাদ দিয়েছে সেটা তো পরীক্ষা না করলে বোঝা যাবে না। তার মানে ভোটার শুধু কালীগঞ্জ কেন, গোটা রাজ্যের এবং গোটা দেশের নির্বাচন তালিকা নির্ভুল নয়, সেখানে মৃত আছে। আমরা গত 2011 থেকে বলে আসছি, মৃত তালিকাগুলো আমরা দিয়েছি, তাও বার করা হয়নি।
কিন্তু এখন গত দুদিন ধরে আমরা দেখছি যেভাবে RSS এর এজেন্ডায় আমাদের মিডিয়ার একটা অংশ তারা আসাম থেকে শিক্ষা নেয়নি, এখানে NRC নাম করে, CN নাম করে, মুসলমানের নাম করে, বহিরাগতর নাম করে, বাংলাদেশের নাম করে কোটি কোটি ভোটার লিস্টের ভোটার নাম বার করতে হবে। মমতা ব্যানার্জি যখন আদবানির শীর্ষা ছিলেন তখন দাঁড়িয়ে 2005 এটা বলেছিলেন যে বাংলাদেশিদের নামের তালিকা আছে এখানে। এখন কেউ বলছে 2 কোটি, কেউ বলছে 3 কোটি। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা, সেখানে মৃত, ভুয়ো, ডাবল এন্ট্রি যদি থাকে সেগুলো বাদ দেওয়া। কিন্তু এই রাজ্যের বাসিন্দা আছে, এখানকার নাগরিক আছে ভারতের, তার নাম নেই এমন লোকের নাম তুলতে হবে এবং এরম কারুর নাম বাদ দেওয়া যাবে না। তাহলে ভুল নির্বাচন যে তালিকা আছে, ভোটার তালিকা, তার দায় কে নেবে? রাজ্য সরকারের দপ্তরগুলোর কর্মীদের দিয়ে নির্বাচন কমিশন এই তালিকা তৈরি করেছে, সেটা নির্ভুল করতে হবে, এই দাবি আমরা জানাচ্ছি। রানীগঞ্জে তো সিভিককে টাকা চাইতে যাওয়ার জন্য ভিডিও ভাইরাল হয়েছে এবং লরি চালককে মারতে পর্যন্ত আসছে এবং দিকে দিকে তো এরকম অভিযোগ বহু আসছে। প্রশ্নটা অসম্পূর্ণ হলো, জামা খুলে যাচ্ছে, সিভিকের যে জামা আছে সেই জামাটা খুলে গুন্ডা হয়ে যাচ্ছে। পুলিশের কে পুলিশ আর কে গুন্ডা আর কে ভলেন্টিয়ার আর কে তৃণমূল চেনা যাচ্ছে না। গত কয়েকদিন যাবৎ ভুয়ো পাসপোর্ট, একটা শিশু তাকে মিথ্যা অপবাদ দিয়ে তার মৃত্যু, তারপরে দাঁড়িয়ে হচ্ছে ঘুষ নেওয়া, তারপরে হচ্ছে মেয়েদের মধ্যে প্রতি অশালীন ব্যবহার। এই পরপর ঘটনায় দেখা যাচ্ছে হয় পুলিশ নয় সিভিক যুক্ত। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তাকে দায়িত্ব নিতে হবে। কতটা সাহস বাড়লে সিভিক টাকা দিতে চাইছে না চালক, তাকে জামা খুলে বলছে এবার আমি আর পুলিশ নই, এবার আমি সাধারণ নাগরিক, সে গুন্ডা হয়ে গেল। নির্বাচনের সময় এই ধরনের গুন্ডাদের দিয়েই মমতা ব্যানার্জি ভোট লুট করিয়েছেন, আর এখন মেয়েদের ইজ্জত লুট করাচ্ছেন, টাকা পয়সা লুট করাচ্ছেন। আর আমাদের এখানকার এটা আইন শৃঙ্খলা একটা বড় সমস্যা হয়েছে এ রাজ্যের, কারণ পুলিশ যে রক্ষক সেই ভক্ষক। পাঁশকুড়া সিভিক যখন গ্রেপ্তার হল, বুঝলাম না, পাঁশকুড়া যে সিভিক ভলেন্টিয়ার যাকে নিয়ে এত সমালোচনা, বাচ্চাটা মারা গেল, আপনার গ্রেপ্তার হয় কেন? বরঞ্চ উল্টো যারা অভিযোগ করেছে, যারা প্রকাশ করেছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে। এ তো 21শে আইন মমতার জায়গায়। যারা অভিযোগকারী, যারা খবরটাকে ভাইরাল করে তাদের কাছে পুলিশ ছুটে যায়, অথচ যে অপরাধী তাকে এখনো ধরা হয়নি। আমরা আনিস খানের হত্যার সময় থেকে দেখছি পুলিশকে দিয়ে খুন করানো হচ্ছে, গুম খুন করানো হচ্ছে, কিন্তু কোনো তদন্ত হচ্ছে না, কোনো অপরাধী শাস্তি পাচ্ছে না, অপরাধী ধরা পড়ছে না। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির আজব আইন কানুন। বারবার সন্ত্রাসী হামলায় মানুষজন মারা যাচ্ছেন, তাহলে কি দেশের গোয়েন্দা বিভাগ ফেল? শুধু গোয়েন্দা বিভাগ কেন, মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। জম্মু কাশ্মীরে আইন শৃঙ্খলা যেহেতু রাজ্যের হাতে, 370 ধারা বাতিল করে রাজ্যকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল করে বিজেপি কেন্দ্র সরকার নিজের হাতে নিয়েছে আইনি ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা। তারপরে দাঁড়িয়ে দেখা গেল আমাদের দেশের মধ্যে ঢুকে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সীমানা অতিক্রম করে ভেতরে ঢুকে মেরেছে, বা এখন ধরা পড়েনি। যেমন ঢুকেছে তেমন নাকি বেরিয়ে চলে গেছে। তাহলে দায়িত্ব তো নিতে হবে কাউকে, অ্যাকাউন্টেবিলিটি। মোদী সরকার যখন এসেছিল 2014 সালের 15 আগস্ট তিনি বলেছিলেন এই সরকার ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি বিশ্বাস করে। তাহলে কোথায় স্বচ্ছতা আর কোথায় অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতা? কাউকে তো দায় স্বীকার করতে হবে। সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখন তৃণমূল বলে জানলে আমরা প্রথম দিন থেকে দাবি করছি, তখন জানতে পারছো না কেন? একটু দৃষ্টিটা প্রসারিত করো। দাদা, আজকে আপনার এখানে আসা এবং জেলা কমিটির যে বৈঠক, মানে সেখান থেকে কি আমাদের কিছু বলার মতো ব্যাপার আছে? মানে আগামী দিনে আমি তো তোমাদের বললাম আমাদের দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কোনো প্রশ্ন নেয় না সাংবাদিকের কাছ থেকে। এই জন্য আমি বসে আমরা বললাম তোমাদের যা প্রশ্ন আছে তোমরা করো। আমরা এইসব প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আমাদের পার্টি কংগ্রেস, আমাদের রাজ্য কনফারেন্স হয়েছে, সুতরাং অল ইন্ডিয়া এবং রাজ্যের যে সম্মেলন হয়েছে, আমাদের নিয়ম হচ্ছে সেই সম্মেলনের যে সিদ্ধান্ত সেগুলোকে ব্যাখ্যা করা, সেগুলোকে রিপোর্ট করা, ওপর থেকে নিচ পর্যন্ত গোটা পার্টিকে রাজনৈতিক মতাদর্শে দীক্ষিত করা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে ওয়াকিবহাল করা এবং আমাদের যে করণীয় কাজ, আসল যে কর্মসূচি সেই ব্যাপারে সবাইকে জানান দেওয়া। সে কাজই আমরা করেছি। আমাদের এখানকার পার্টির যারা নেতৃস্থানীয় কর্মী, জেলা কমিটি, এরিয়া কমিটির সদস্য, যারা শাখা সম্পাদক, তাদের সবাইকে নিয়ে সাধারণ সভা হয়েছে। সেখানে আমি এবং কমরেড সৈয়দ হোসেন আমরা বলেছি যাতে পার্টির মধ্যে একটা একমুখীনতা আসে এবং আজকে দাঁড়িয়ে এই যে
স্বৈরতান্ত্রিক যে প্রবণতা বাড়ছে, যে নয়া ফাঁসিবাদী যে সমস্ত আক্রমণ আমাদের দেশে সরকারের আক্রমণের মধ্যে যে তার যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠছে এবং তার উপর দাঁড়িয়ে যেভাবে গণতন্ত্রের নিধন হচ্ছে, যেভাবে নয়া উদারবাদী অর্থনীতির দাপটে আমাদের বেকারিদের জ্বালা বাড়ছে, বেকারের যেভাবে কর্মসংস্থানের কাজ পাওয়ার সুযোগ কমে যাচ্ছে, যেভাবে পরিযায়ী শ্রমিক যারা যাচ্ছে তাদেরকে অন্যান্য রাজ্যে ভাষার নাম করে, ধর্মের নাম করে এই বাংলার মানুষকে আক্রমণ করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, যেভাবে তপশিলি জাতি দলিতদের উপরে আক্রমণ করা হচ্ছে, আদিবাসীদের উপর আক্রমণ করা হচ্ছে, মহিলাদের উপর আক্রমণ করা হচ্ছে, সংখ্যালঘুদের আক্রমণ করা হচ্ছে, যেভাবে শ্রম কোড নিয়ে এসে শ্রমজীবী মানুষের উপর আক্রমণ করা হচ্ছে, যেভাবে কৃষক এবং কৃষি তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সরকার সেগুলোকে মানা হয়নি, কৃষকদের তার ন্যায্য দাম পাচ্ছে না, লাভজনক দাম পাচ্ছে না, তার ফসলের মিনিমাম সাপোর্ট প্রাইস ইমপ্লিমেন্ট করা হয়নি, উল্টে মজুরি পাচ্ছে না মজুররা। এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেখানে আন্দোলন সংগ্রাম যা হচ্ছে তার পর্যালোচনা করেছি এবং আগামী দিনে আরও আন্দোলনকে তীব্র করব তার কথা বলা হয়েছে। যেভাবে হাইওয়ের নাম করে জমি অধিগ্রহণ করা হচ্ছে, সেখানে কৃষকরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যমঞ্চ তৈরি করে যেভাবে লড়াই করছেন তার প্রতি আমরা সংহতি জানিয়েছি এবং শুধু খণ্ডঘোষ নয়, আশেপাশে যেই ব্লকে সরকার এরকম তৃণমূল কংগ্রেস আমাদের দেশের আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তারা যদি জমি অধিগ্রহণ করে, বিকল্প ব্যবস্থা না করে, উপযুক্ত ক্ষতিপূরণ না দিয়ে, তাহলে আমাদের কৃষকদের এই লড়াইয়ের পাশে আমরা আছি, এই কথা বলেছি, সব কথা বলে দিচ্ছি। আগে বিধানসভায় বোধ হয় সংসদীয় বিল আনতে চাইছে, রাষ্ট্রপতি বা রাজ্য বিল আটকে দিচ্ছে, সেই কারণে বিধানসভায় বিল আনতে সব বলে কী হবে, তামিলনাড়ু কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, রাজ্যপাল এইসব বিল আটকাতে পারে না। তৃণমূল একটু পেছন যাচ্ছে, তোমরা আরও পেছনে যাচ্ছ, তৃণমূলের পেছনে যাচ্ছে বলে, তৃণমূলকে টপকে এসো তাহলে একটু অ্যাডভান্স হয়ে যাবে। সিপিএমের সমর্থনে কংগ্রেসে জয়লাভ করছে, তারপরে তারা তৃণমূল জব করছে, আপনাদের ক্ষতি হচ্ছে মনে হচ্ছে না? একাধিক বিধায়কদের দেখেছি আমরা। কারেন্ট কোনো কোশ্চেন বলো, আমি তাহলে শুনবো। এরকম জেনারেল প্রশ্ন করলে কী হবে, স্পেসিফিক কোনো প্রশ্ন করো তাহলে বলবো। না, এরকম কোনো খবর নেই আমার কাছে, খবর নেই। সিপিএমের রাজ্য সম্পাদক, আমি সিপিএমের খবর রাখি তোমার থেকে বেশি। ধন্যবাদ। আইএসএফকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করছো, সিপিএমটা আমাকে জিজ্ঞেস করো, ঠিক আছে। আইএসএফকে জিজ্ঞেস করো বলছি তো, সবার তো নিজের নিজের স্বাধীনতা আছে। তুমি কালকে কি খাবে আমি আজকে এখানে বলবো, ঠিক আছে।